মাত্র ৩০ বছর বয়সে একজন মানুষ বদলে দিয়েছিল পুরো পৃথিবীর মানচিত্র। তার সামনে দাঁড়াতে পারেনি কোনো রাজা, কোনো সাম্রাজ্য, এমনকি কোনো ধরনের কোনো দেয়াল। যে নামটি আজও ইতিহাস কাঁপায়, সে নামটি হলো আলেকজান্ডার দ্য গ্রেট। মেসিডোনিয়ার এক ছোট রাজ্য থেকে উঠে এসে যিনি গ্রিস, পারস্য, মিশর হয়ে ভারতবর্ষের সীমান্ত পর্যন্ত জয় করেছিলেন। কিন্তু প্রশ্ন হলো, কিভাবে একজন যুবক এত অল্প সময়ে পৃথিবীর অর্ধেক দখল করল? তিনি কি ছিলেন শুধুই একজন দখলদার, নাকি ছিলেন একজন দূরদর্শী নেতা? আর কেন তার মৃত্যু আজও ইতিহাসের সবচেয়ে বড় রহস্যগুলোর একটি? বন্ধুরা, আজ এই এপিসোডে আমরা ধাপে ধাপে জানবো আলেকজান্ডারের শৈশব, সাহসিকতা, যুদ্ধ কৌশল, জানবো একটার পর একটা সাম্রাজ্য ধ্বংস করার গল্প, এবং ৩০ বছর না হতেই পৃথিবী জয় করার পেছনে তার আসল রহস্যটা কি ছিল। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম করছি অন বোর্ড উইথ ছেত্রীর আজকের এই নতুন একটি এপিসোডে। চলুন তাহলে আর দেরি না করে শুরু করা যাক। খ্রিস্টপূর্ব ৩৫৬ সাল, মেসিডোনিয়ার রাজধানী পেলা শহরে জন্ম নেয় একটি শিশু। তার নাম রাখা হয় আলেকজান্ডার। তার বাবা ছিলেন রাজা দ্বিতীয় ফিলিপ, যিনি মেসিডোনিয়াকে গ্রিসের সবচেয়ে শক্তিশালী সামরিক শক্তিতে পরিণত করেছিলেন। আর তার মা ছিলেন অলিম্পিয়াস, একজন দৃঢ়চেতা, উচ্চাকাঙ্ক্ষী নারী, যিনি বিশ্বাস করতেন তার ছেলে সাধারণ মানুষ নয়। শৈশব থেকেই আলেকজান্ডারের চারপাশে ছিল ক্ষমতা, রাজনীতি আর যুদ্ধের পরিবেশ। আলেকজান্ডার মাত্র ১০ বছর বয়সে একটি ঘটনা দিয়ে সবার নজর কাড়ে। একটি বুনো ঘোড়া, নাম বুসেফালাস, যাকে কেউ সামলাতে পারছিল না। আলেকজান্ডার লক্ষ্য করল ঘোড়াটি নিজের ছায়াকেই ভয় পাচ্ছে। সে ঘোড়াটিকে সূর্যের দিকে ঘুরিয়ে শান্তভাবে নিয়ন্ত্রণে নিয়ে আসে। রাজা ফিলিপ তখন বলেছিলেন, মেসিডোনিয়া তোমার জন্য ছোট, তুমি বড় কিছু জয় করার জন্য জন্মেছ। এই কথাটা আসলেই ভবিষ্যতে সত্যি প্রমাণিত হয়। আলেকজান্ডারের শিক্ষা ব্যবস্থার দায়িত্ব দেয়া হয় বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ দার্শনিক অ্যারিস্টটলের হাতে। অ্যারিস্টটল তাকে শেখান দর্শন, রাজনীতি, নৈতিকতা, বিজ্ঞান, ইতিহাস এবং হোমারের ইলিয়াড। এই শিক্ষা আলেকজান্ডারকে শুধু যোদ্ধা নয়, একজন চিন্তাশীল নেতা করে তোলে। তিনি বিশ্বাস করতেন শুধু তলোয়ার নয়, মস্তিষ্ক দিয়েও সাম্রাজ্য গড়া যায়। আলেকজান্ডার যখন মাত্র ১৬ বছর বয়সী, তখন রাজা ফিলিপ তাকে মেসিডোনিয়ার রিজেন্ট বানান। এই বয়সেই সে বিদ্রোহ দমন করে, শহর প্রতিষ্ঠা করে এবং প্রমাণ করে সে শুধু রাজপুত্র নয়, ভবিষ্যৎ সম্রাট হবারও যোগ্যতা রাখে। খ্রিস্টপূর্ব ৩৩৬ সাল, রাজা দ্বিতীয় ফিলিপ নিহত হন এক আততায়ীর হাতে। বাবার মৃত্যুর পর মাত্র ২০ বছর বয়সে আলেকজান্ডার বসেন মেসিডোনিয়ার সিংহাসনে। কিন্তু চারপাশের বিদ্রোহ, গ্রিক নগর রাষ্ট্রগুলোর অবাধ্যতা আর পারস্যের হুমকি, এসবের কারণে অনেকে ভেবেছিল এই তরুণ রাজা টিকবে না। কিন্তু ইতিহাস লিখেছিল ভিন্ন কিছু। বন্ধুরা, একটু ভেবে দেখুন, ২০ বছর বয়সে সিংহাসনে বসা আর চারদিকে শত্রু, কিন্তু এই তরুণ রাজাই সিদ্ধান্ত নিল সে শুধু রাজত্ব করবে না, সে পৃথিবী জয় করবে। সিংহাসনে বসার পর আলেকজান্ডারের সামনে বিদেশ নয়, নিজের ঘরে ছিল প্রথম সমস্যা। রাজা ফিলিপের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই গ্রিসের অনেক নগর রাষ্ট্র ভাবল এটাই সুযোগ। একটা ২০ বছরের ছেলে আমাদের কি বা করতে পারে? এথেন্স, থিবস সহ কয়েকটি শক্তিশালী নগর রাষ্ট্র মেসিডোনিয়ার বিরুদ্ধে বিদ্রোহের প্রস্তুতি নেয়। পারস্য আড়ালে উস্কানি দিতে শুরু করে, কিন্তু তারা আলেকজান্ডারকে ভয়াবহভাবে ভুল বুঝেছিল। খ্রিস্টপূর্ব ৩৩৫ সালে থিবস সরাসরি বিদ্রোহ ঘোষণা করে। আলেকজান্ডার কোনো আলোচনা না করেই বিদ্যুতের গতিতে সেনাবাহিনী নিয়ে থিবসে আক্রমণ করেন। ফলাফল ছিল নির্মম। শহরটি প্রায় সম্পূর্ণ ধ্বংস করা হয়, হাজার হাজার মানুষ নিহত হয়, আর সেখানে বেঁচে যাওয়াদের দাস হিসেবে বিক্রি করা হয়। শুধু মন্দির ও কবি পিন্ডারের বাড়ি অক্ষত রাখা হয়। এই এক ঘটনায় গ্রিসের বাকি নগর রাষ্ট্রগুলো বুঝে যায়, যদি আলেকজান্ডারের কর্তৃত্বকে চ্যালেঞ্জ করা হয়, এই তরুণ রাজা দয়া দেখাবে না একদমই। এথেন্স সহ সবাই দ্রুত আত্মসমর্পণ করে, আর এখানেই গ্রিস দমন শেষ হয়। গ্রিস শান্ত হতেই আলেকজান্ডারের চোখ পড়ে তৎকালীন বিশ্বের সবচেয়ে বড় সাম্রাজ্যের দিকে,
পারস্য। এই পারস্যই একসময় গ্রিস আক্রমণ করেছিল, আর এই পারস্যই ছিল অঢেল ধন সম্পদের মালিক। আর এই পারস্যেরই রাজা ছিলেন তৃতীয় দারিউস। আলেকজান্ডারের সামনে দুটি কারণ ছিল। নাম্বার 1 হলো গ্রিস আক্রমণের জবাব দেয়া। নাম্বার 2 হলো এশিয়া জয় করে বিশ্ব সম্রাট হওয়া। খ্রিস্টপূর্ব 334 সালে আলেকজান্ডার প্রায় 35,000 সৈন্য নিয়ে ইউরোপ থেকে এশিয়ায় প্রবেশ করেন। তিনি যখন হেলেসপন্ট পার হন তখন বর্ষা ছুঁড়ে মাটিতে আঘাত করে বলেন, আমি এশিয়া জিততে এসেছি। এটা শুধু ঘোষণা নয়, এটা ছিল ইতিহাস বদলের সূচনা। পারস্য সেনারা ভেবেছিল নদী পার হওয়া অবস্থায় আক্রমণ করলে মেসিডোনিয়ার বাহিনী টিকবে না, কিন্তু আলেকজান্ডার নিজেই সামনের সারিতে নেতৃত্ব দেন। গ্রানিকাস নদীর যুদ্ধে পারস্য বাহিনী ভয়াবহভাবে পরাজিত হয়। এশিয়া মাইনরের দরজা খুলে যায় আর আলেকজান্ডারের অজেয় ভাবমূর্তি তৈরি হয়। এই যুদ্ধের পর বহু শহর স্বেচ্ছায় তার কাছে আত্মসমর্পণ করে এবং এই সময় থেকে স্পষ্ট হয়ে যায় যে তিনি শুধু সাহসী নন, তিনি ছিলেন অসাধারণ স্ট্র্যাটেজিস্ট। নিজের সামনে থেকে লড়েন এবং সৈন্যদের মধ্যে ভয়ের বদলে বিশ্বাস তৈরি করেন। তার সেনারা বিশ্বাস করত যেখানে আলেকজান্ডার দাঁড়িয়ে আছেন সেখানে হার অসম্ভব। গ্রিস দমন করে এশিয়ার দরজায় দাঁড়িয়েছিলেন এক তরুণ রাজা, সামনে পৃথিবীর সবচেয়ে বড় সাম্রাজ্য পারস্য। প্রশ্ন হলো, এই যুদ্ধে কে কাকে ইতিহাস বানাবে? গ্রিস দমন করে এশিয়ায় পা রাখার পর আলেকজান্ডারের সামনে আর কোনো ছোট লক্ষ্য ছিল না। তার সামনে দাঁড়িয়েছিল একটাই নাম, পারস্য সাম্রাজ্য, তৎকালীন পৃথিবীর সবচেয়ে ধনী, সবচেয়ে বিস্তৃত সাম্রাজ্য। আর এই সাম্রাজ্যের রাজা ছিলেন তৃতীয় দারিউস। খ্রিস্টপূর্ব 333 সালে ইসাস নামক সংকীর্ণ উপকূলীয় এলাকায় দারিউস নিজে বিশাল বাহিনী নিয়ে হাজির। সংখ্যায় পারস্য বাহিনী ছিল মেসিডোনিয়াদের চেয়ে কয়েক গুণ বেশি, কিন্তু জায়গাটা ছিল সংকীর্ণ। আর এটাই ছিল আলেকজান্ডারের সুযোগ। তিনি পারস্য বাহিনীদের কেন্দ্রে আঘাত করেন এবং নিজে সরাসরি দারিউসের দিকে ধেয়ে যান। দারিউস ভয় পেয়ে যুদ্ধক্ষেত্র ছেড়ে পালান। রাজা পালালে সৈন্যদের মনোবল ভেঙে পড়ে আর সাথে পারস্য বাহিনী পরাজিত হয়। আর এই যুদ্ধে আলেকজান্ডার শুধু জেতেননি, তিনি পারস্য রাজার ভীতি ভেঙে দিয়েছিলেন। পারস্য বাহিনী পিছু হটতেই মিশর আলেকজান্ডারকে মুক্তিদাতা হিসেবে গ্রহণ করে। খ্রিস্টপূর্ব 332 সালে মিশরে আলেকজান্ডারকে ফারাও ঘোষণা করা হয়, পাশাপাশি আমুন দেবতার পুত্র হিসেবে স্বীকৃতি দেয়া হয়। আর সেই সাথে আলেকজান্ডার প্রতিষ্ঠা করেন নতুন শহর আলেকজান্দ্রিয়া। বন্ধুরা, এই শহর পরবর্তীতে হয়ে ওঠে জ্ঞান, বিজ্ঞান ও সংস্কৃতির অন্যতম কেন্দ্র। আর এখানেই আলেকজান্ডার বুঝতে পারেন তিনি শুধু জয় করছেন না, তিনি ইতিহাসে নিজের নাম বসাচ্ছেন। খ্রিস্টপূর্ব 331 সাল দারিউস বিশাল বাহিনী নিয়ে প্রস্তুত হন, যুদ্ধহাতি, কাচিরথ আর লাখের কাছাকাছি সৈন্য। কিন্তু আলেকজান্ডারের ছিল শৃঙ্খলা, প্রশিক্ষণ আর নিখুঁত কৌশল। তিনি বাহিনীকে এমনভাবে সাজান যাতে পারস্য বাহিনী ছড়িয়ে পড়ে। একসময় আলেকজান্ডার সোজা দারিউসের দিকে আঘাত হানেন, আবারও দারিউস পালান। এই পালানোই ছিল পারস্য সাম্রাজ্যের মৃত্যু ঘোষণা। গগামেলার পর বাবিল, সুসা, পার্সেপোলিস একটার পর একটা শহরের পতন ঘটে। পার্সেপোলিস এবং পারস্যের রাজপ্রাসাদ আগুনে পুড়িয়ে দেয়া হয়। বিশ্বের সবচেয়ে শক্তিশালী সাম্রাজ্য চূর্ণ বিচূর্ণ হয়ে যায় এক যুবকের হাতে। বন্ধুরা, একজন রাজা যদি দুবার যুদ্ধক্ষেত্র ছেড়ে পালায় তখন সে শুধু যুদ্ধই হারায় না, সে ইতিহাসও হারায়। কিন্তু প্রশ্ন হলো, পারস্য জয় করার পর আলেকজান্ডারের রাজ্য জয়ের লোক কি থেমে যায়? মধ্য এশিয়া থেকে ভারত সীমান্ত পর্যন্ত পারস্য সাম্রাজ্যের পতনের পর অনেকেই ভেবেছিল আলেকজান্ডার এবার থামবে। কিন্তু আলেকজান্ডারের কাছে জয় কখনোই শেষ গন্তব্য ছিল না, এটা ছিল কেবল শুরু। তার সামনে তখন নতুন প্রশ্ন এসেছিল, আর কি আছে পূর্বে? বন্ধুরা, পারস্য ভেঙে পড়লেও মধ্য এশিয়ার অঞ্চলগুলো যেমন আজকের আফগানিস্তান, উজবেকিস্তান, তাজিকিস্তান সহজে মাথা নোয়ায়নি। এখানে যুদ্ধ ছিল ভিন্ন ধরনের, পাহাড়ি এলাকা, গেরিলা আক্রমণ এবং দীর্ঘমেয়াদী প্রতিরোধ। এই সময় আলেকজান্ডার প্রথমবার বুঝতে পারেন শুধু বড় যুদ্ধ জিতলেই সাম্রাজ্য টেকে না। তিনি তখন স্থানীয় শাসকদের সঙ্গে বৈবাহিক সূত্র ও মিত্রতা গড়ে তোলেন, পারস্য পোশাক ও রীতি গ্রহণ করেন এবং গ্রিক ও স্থানীয় সংস্কৃতির মিশ্রণ ঘটান। এতে অনেক মেসিডোনিয়ান অসন্তুষ্ট হন, কিন্তু আলেকজান্ডার তখন আর শুধু গ্রিক রাজা নন, তিনি নিজেকে ভাবতে শুরু করেছিলেন বিশ্ব সম্রাট হিসেবে। খ্রিস্টপূর্ব 326 সালে আলেকজান্ডার প্রবেশ করেন ভারত উপমহাদেশের সীমান্তে।
তার সামনে দাঁড়ান রাজা পুরুষোত্তম, যাকে বলা হতো পোরাস। হাইডাস্পেস নদীর তীরে, যেখানে ঘটে ভয়াবহ যুদ্ধ। পোরাসের বাহিনীতে ছিল যুদ্ধ হাতি এবং প্রশিক্ষিত সৈন্য। এই যুদ্ধ আলেকজান্ডারের জীবনের সবচেয়ে কঠিন যুদ্ধগুলোর একটি। শেষ পর্যন্ত আলেকজান্ডার জয়ী হন। কিন্তু পোরাসের সাহস ও আভিজাত্য দেখে আলেকজান্ডার পোরাসকে প্রশ্ন করেন, তোমাকে কিভাবে শাসন করব? পোরাস উত্তর দেন, একজন রাজাকে যেমন শাসন করা উচিত। আর এই কথাতেই আলেকজান্ডার মুগ্ধ হন। পোরাসকে আবার রাজা হিসেবেই বহাল রাখেন। ভারতের আরও গভীরে যেতে চেয়েছিলেন আলেকজান্ডার, কিন্তু তার সৈন্যরা বছরের পর বছর যুদ্ধ করে ঘরে ফেরার আকাঙ্ক্ষায় ভেঙে পড়েছিল। সাথে অজানা ভূমির ভয় তো ছিলই। বিয়াস নদীর তীরে সৈন্যরা স্পষ্টভাবে জানিয়ে দেয়, আর নয়। এই প্রথমবার আলেকজান্ডার থামতে বাধ্য হন। তিনি বুঝতে পারেন একজন মানুষ পৃথিবী জয় করতে পারে, কিন্তু মানুষের সীমা অতিক্রম করতে পারে না কখনো। বন্ধুরা, যে মানুষ পুরো পৃথিবী জয় করতে বেরিয়েছিল, সে থেমে গেল নিজের সৈন্যদের কাছে। প্রশ্ন হলো, এরপর কি হলো সেই অজেয় সম্রাটের? ভারত অভিযান শেষে আলেকজান্ডার আর সামনে এগোয়নি, কিন্তু তার যাত্রা এখানেই শেষ হয়নি। তিনি সেনাবাহিনী নিয়ে ফিরতে শুরু করেন এক ভয়াবহ পথ ধরে, গেড্রোসিয়ান মরুভূমি দিয়ে। এই যাত্রায় প্রচণ্ড গরম, পানির অভাব আর দুর্ভিক্ষের কারণে হাজার হাজার সৈন্য মারা যায়। এই সিদ্ধান্তকে ইতিহাসবিদরা আলেকজান্ডারের সবচেয়ে বড় কৌশলগত ভুল বলে আখ্যা দিয়েছিলেন, কিন্তু তবুও তিনি থামেননি। খ্রিস্টপূর্ব 323 সালে আলেকজান্ডার পৌঁছান ব্যাবিলনে। এই সময় তার বয়স মাত্র 32 বছর ছিল, কিন্তু তার মাথায় তখনও ছিল নতুন পরিকল্পনা। আরব উপদ্বীপ অভিযান, ভূমধ্যসাগর দখল, একটি স্থায়ী বিশ্ব সাম্রাজ্য গড়া আর পূর্ব ও পশ্চিমের সম্পূর্ণ সংযোগ স্থাপন করা। তিনি চেয়েছিলেন একটি এমন সাম্রাজ্য যেখানে গ্রিক, পারস্য, মিশরীয়, ভারতীয় সবাই এক পরিচয়ে পরিচিত হবে। কিন্তু হঠাৎ করেই আলেকজান্ডার গুরুতর অসুস্থ হয়ে পড়ে। জ্বর, দুর্বলতা আর অচেতনতা। 10 দিনের মধ্যেই পরিস্থিতি ভয়াবহ হয়ে ওঠে। খ্রিস্টপূর্ব 10 জুন 323 সালে আলেকজান্ডার দ্য গ্রেট মারা যান। তার মৃত্যুর কারণ নিয়ে আজও রয়েছে নানা বিতর্ক। ম্যালেরিয়া, টাইফয়েড, বিষ প্রয়োগ নাকি অতিরিক্ত মদ্যপান, কোনো প্রশ্নেরই সঠিক উত্তর এখনো পাওয়া যায়নি। বন্ধুরা, মৃত্যুর সময় আলেকজান্ডারকে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনার সাম্রাজ্য কে পাবে। আলেকজান্ডার উত্তর দিয়েছিলেন, সবচেয়ে শক্তিশালী কেউ। এই একটি বাক্যই ভবিষ্যৎ নির্ধারণ করে দেয়। তার কোনো প্রাপ্তবয়স্ক উত্তরাধিকার ছিল না, ফলে তার জেনারেলরা একে অপরের বিরুদ্ধে যুদ্ধ করে, আর এভাবেই বিশাল সাম্রাজ্য টুকরো টুকরো হয়ে যায়। 100 বছরের মধ্যে সাম্রাজ্য পুরোপুরি ভেঙে পড়ে। এখন প্রশ্ন হচ্ছে, ইতিহাসে আলেকজান্ডার অমর কেন? কারণ আলেকজান্ডার শুধু যুদ্ধ জেতেনি, তিনি বিশ্বকে বদলে দিয়েছিলেন। আর তার প্রভাবে গ্রিক ভাষা আন্তর্জাতিক ভাষায় পরিণত হয়। সেই সাথে হেলেনিস্টিক সংস্কৃতির জন্ম হয়। পূর্ব ও পশ্চিমের মধ্যে জ্ঞান ও বাণিজ্যের সেতু তৈরি হয়। বিজ্ঞান, দর্শন ও শিল্পের বিপ্লব ঘটে। তিনি দেখিয়েছিলেন একজন মানুষ বয়সে তরুণ হলেও স্বপ্নে সীমাহীন হতে পারে। 30 বছর না হতেই পৃথিবী জয় করা মানুষটি মারা গেলেন 32 বয়সে। এত কম বয়সেও যে এত কিছু অর্জন করা যায়, এটি প্রমাণ করেছিলেন আলেকজান্ডার। আলেকজান্ডার দ্য গ্রেটের জীবন আমাদের শেখায় এক গভীর সত্য: বয়স নয়, সময় নয়, সীমাবদ্ধতা নয়, স্বপ্নই আপনাকে মহান করতে পারে। তিনি হয়তো বেশি দিন বাঁচেননি, কিন্তু যে জীবন উনি বেছে নিয়েছিলেন তা আজও হাজার বছর পর পৃথিবীকে অবাক করায়। বন্ধুরা, ইতিহাসে অনেক রাজা এসেছে, গেছে, কিন্তু আলেকজান্ডার দ্য গ্রেট একজনই। আজকের এই এপিসোড আপনাদের কেমন লাগলো জানাতে পারেন কমেন্ট বক্সে। এরকম আরও ইন্টারেস্টিং এপিসোড পেতে ফলো এবং সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না।